বৃষ্টিবিঘ্নিত ঢাকা টেস্টের চতুর্থ দিনে শান্ত মুমিনুলের 50, পাকিস্তানের বিপক্ষে 8 উইকেট হাতে রেখে বাংলাদেশের লিড 179 রান। ড্র নয়, জয়েই চোখ দু দলের। যদি কোনো বৃষ্টি না হয় 98 ওভার খেলার অপরচুনিটি থাকবে। 75 ওভার বোলিং করতে পারলে আমি মনে করি যে আমরা জেতার সম্ভাবনা থাকবে। বাংলাদেশ কেন টি-20 বিশ্বকাপ খেলেনি খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন মন্ত্রণালয়ের। 15 কার্যদিবসের মধ্যেই জমা দিতে হবে প্রতিবেদন। তামিমের বোর্ডে স্পিন কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন আব্দুর রাজ্জাক। ধোঁয়াশায় স্পিন স্পেশালিস্ট মোহাম্মদ রফিকের ভবিষ্যৎ। বিসিবির উত্তরের অপেক্ষায় সাবেক ক্রিকেটার। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মিরপুর টেস্টের খবর। সকালের চাপ সামলে শান্ত মুমিনুল নৈপুণ্যে চতুর্থ দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দুজনের 50-তে 3 উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ 152 রান, লিড 179 রানের। 57 রানে অপরাজিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত 16 রান নিয়ে পঞ্চম দিনে মাঠে নামবেন মুশফিকুর রহিম। জমে উঠেছে মিরপুর টেস্ট। বৃষ্টিতে ভেসে গেছে পুরো এক সেশন। আলোক স্বল্পতায় শেষ হয়েছে খেলা নির্ধারিত সময়ের আগেই। তবুও চতুর্থ দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি টাইগারদের। আগের দিনের 2 অপরাজিত ব্যাটার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় দ্রুত ফিরলে চাপে পড়ে যায় স্বাগতিকরা। জয়ের ব্যাটে 5 আর সাদমানের রান 10। 23 রানের 2 উইকেট হারানোর পর আবারও চাপ সামলানোর দায়িত্ব ওঠে শান্ত মুমিনুলের কাঁধে। তৃতীয় উইকেটে দুজনের দারুণ জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে টাইগাররা। লাঞ্চ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ। তবে এরপর বাধা হয়ে আসে বৃষ্টি। লাঞ্চের পর মাঠে নামার প্রস্তুতি নিলেও আলোর স্বল্পতা আর টানা বৃষ্টির কারণে প্রায় 2 ঘন্টা বন্ধ থাকে খেলা। পুরো দ্বিতীয় সেশনই ভেসে যায় বৃষ্টিতে। বিরতির পর আবার ব্যাট হাতে স্বস্তির ছাপ শান্ত মুমিনুল। দেখে শুনে খেলে ক্যারিয়ারে 27তম 50 তুলে নেন মুমিনুল হক। 105 বলে স্পর্শ করেন অর্ধশতক। তবে 50-র পর বেশিক্ষণ টিকতে পারেননি এই বাহাতি ব্যাটার। 56 রান করে ফিরল এর আগেই শান্তর সঙ্গে গড়ে ফেলেন 105 রানের গুরুত্বপূর্ণ জুটি। মুমিনুল স্পর্শ করেন 5000 রানের মাইলফলক। এরপরও প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান শান্ত ছিলেন আরও আত্মবিশ্বাসী। দ্বিতীয় ইনিংসেও তুলে নিয়েছেন 50। দিন শেষে 58 রানে অপরাজিত বাংলাদেশের অধিনায়ক আর মুশফিকের রান 16। দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে বাংলাদেশের রান 3 উইকেটে 152। সব মিলিয়ে এখন বাংলাদেশের লিড 189 রানের। মিরপুর টেস্ট এখন অপেক্ষায় শেষ দিনের নাটকের। একে তো বৃষ্টির বাধা, তার উপর প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে কিছুটা স্লো ব্যাটিং। ম্যাচটায় আরও ভালো অবস্থানে থাকার সুযোগ হারিয়েছেন ব্যাটাররা। তবুও তাদের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলাকে যৌক্তিক মনে করছেন না মোহাম্মদ আশরাফুল। টাইগার ব্যাটিং কোচের মতে পঞ্চম দিনে পাকিস্তানকে 260 রানের মতো টার্গেট দিলে বোলাররা বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারবেন। তবে পাকিস্তানিরাও ছুড়ে দিয়েছে পাল্টা চ্যালেঞ্জ। সালমান আলী আঘা বলেছেন 260 রানের টার্গেটও 70 ওভারের মধ্যে তাড়া করার সামর্থ্য আছে তাদের। সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। প্রথম সেশনের শুরুতেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। বেশ লম্বা সময় মাঠ ঢেকে রাখতে হয় কাভার দিয়ে। আলোক স্বল্পতা আর বৃষ্টির কারণে এদিন খেলা সম্ভব হয়েছে 50 ওভারেরও কম। সব মিলিয়ে বাংলাদেশের লিড 179 রানের। উইকেট এখন বেশ মন্থর। যেখানে রান তোলা যেমন কঠিন, তেমনি উইকেট ধরে রাখাও চ্যালেঞ্জিং। তারপরও জয়েই চোখ স্বাগতিকদের। আশরাফুলের মতে পঞ্চম দিন সকালে দ্রুত কিছু রান যোগ করতে পারলে পাকিস্তান থাকবে ব্যাকফুটে। মিরপুরে চতুর্থ ও পঞ্চম দিনের উইকেট সবসময়ই স্পিনারদের বাড়তি সুবিধা দিয়ে থাকে। তাই বাংলাদেশ দলের মূল পরিকল্পনা হলো অন্তত 260 রানের আশেপাশে একটা টার্গেট ছুড়ে দেয়া। 260 এই ধরনের একটা রান যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে ওই রানে জেতা সম্ভব হবে। আমাদের যে বোলিং অ্যাটাক 70-75 ওভার বল করতে পারি, তো যদি কোনো বৃষ্টি না হয় 98 ওভার খেলার অপরচুনিটি থাকবে। 75 ওভার বোলিং করতে পারলে আমি মনে করি যে আমরা জেতার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ইনিংসে 3.01 রান রেটে খেলেছে বাংলাদেশ। প্রশ্ন উঠছে, বৃষ্টির বাধায় ছোট হয়ে আসা ম্যাচে কি আরও আগ্রাসী হয়ে খেলতে পারতেন না ব্যাটাররা? যদিও ব্যাটিং কোচ এই প্রশ্নকে মনে করছেন অবান্তর। স্লো ব্যাটিং কই দেখলেন? এটা টেস্ট ক্রিকেট। এই ধরনের চ্যালেঞ্জিং উইকেটে আমি মনে করি যে 40 থেকে 50 স্ট্রাইক রেট থাকলো আলহামদুলিল্লাহ। এই টেস্টে ওপেনিং জুটি 2 ইনিংসেই ব্যর্থ। দারুণ খেলেছেন শান্ত মুমিনুল। তাদের প্রশংসায় ভাসিয়েছেন কোচ। দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান মুমিনুলকে নিয়ে মুগ্ধতা একটু বেশি আশরাফুলের। মুমিনুল এটা 76
ওর টেস্ট ম্যাচ চলছে, তো বাংলাদেশের 5000 রান করলো। তো এই ধরনের চ্যালেঞ্জ তো সে প্রচুর নিয়েছেন তার লাইফে। স্লেজের এগেনস্টে কিছু করার চেষ্টা করেনি। একটা পার্টনারশিপ হচ্ছিল, পাকিস্তান টিমও কিন্তু তারা চাচ্ছিলেন যেন কুইক উইকেট নেওয়ার জন্য, সেই কারণে স্লেজটা করা হয়। সেকেন্ড পার্সন মুশফিকের পরে যে 100তম টেস্ট খেলার খুব কাছে একজন আছেন। তবে পঞ্চম দিনে বাংলাদেশের জয়ের স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। জয়ের জন্য পাকিস্তানও করতে পারে কাউন্টার অ্যাটাক। আমরা জেতার জন্য খেলব। যদি তারা 70 ওভারে 260 রানের লক্ষ্য দেয়, আমরা তাহলে তা তাড়া করব। কিন্তু আমার মনে হয় না তারা তা করবে। বৃষ্টির বাধা কাটিয়ে মিরপুর টেস্ট কি কোনো নাটকীয় মোড় নেবে, নাকি শেষ পর্যন্ত ড্রতেই সন্তুষ্ট থাকতে হবে দুই দলকে, তা সময়ই বলে দেবে। মোহাম্মদ রফিককে নিয়ে আলোচনার মাঝেই স্পিন কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন বুলবুলের বোর্ডের পরিচালক আব্দুর রাজ্জাক। 1 বছরের চুক্তিতে এইচপি ইউনিটের সঙ্গে কাজ করবেন তিনি। আগামী মাসে জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে তার দায়িত্ব। কিন্তু বিসিবি এখনও ধোঁয়াশা রেখেছে স্পিন স্পেশালিস্ট হিসেবে মোহাম্মদ রফিকের নিয়োগ। উত্তরের অপেক্ষায় আছেন সাবেক এই ক্রিকেটারও। বিসিবির এক সিদ্ধান্তে নতুন এক আলোচনার জন্ম, বাড়ছে প্রশ্ন। বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড শেষ মুহূর্তে স্পিন বোলিংয়ের উন্নয়নে স্পিন স্পেশালিস্ট হিসেবে নিয়োগ দেন দেশের কিংবদন্তি মোহাম্মদ রফিককে। কিন্তু কাজ শুরুর আগের দিনই বোর্ডে পরিবর্তন। তারপর থেকেই ধোঁয়াশায় রফিকের ভবিষ্যৎ। সেটা সুরাহা না হতেই বুলবুলের বোর্ডেরই পরিচালক আব্দুর রাজ্জাককে এবার নতুন দায়িত্বে ফেরাচ্ছে তামিম ইকবালের বোর্ড। জাতীয় দল থেকে অবসরের পর নির্বাচক প্যানেল মিনহাজুল আবেদিন নান্নু, গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গেও কাজ করেন রাজ্জাক। সবশেষ বোর্ড নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হন পরিচালক। তবে সেই বোর্ড ভেঙে গেছে। কোনো দলের সঙ্গে কোচিংয়ের খুব একটা অভিজ্ঞতা না থাকলেও রাজ্জাক এবার তামিমের বোর্ডে কাজ করবেন এইচপি ইউনিটের স্পিন কোচ হিসেবে। যদিও রাজ্জাক কদিন আগে সম্পন্ন করেছিলেন লেভেল 3 কোচিং কোর্স। আগামী মাসে জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে সিরিজ দিয়ে এইচপি ইউনিটের স্পিন বোলিং কোচ হিসেবে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন রাজ্জাক। 1 বছরের চুক্তিতে তরুণ স্পিনারদের নিয়ে কাজ করবেন তিনি। এখানেই উঠছে প্রশ্ন, তাহলে রফিকের ভবিষ্যৎ কি? তাকেও স্পিনারদের উন্নয়নের জন্যই নিয়োগ দেওয়া হয়েছিল। এত আলোচনা, সেই মানুষটা কি এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বোর্ড? অপেক্ষা আর অনিশ্চয়তার মাঝেই দিন কাটছে দেশের ক্রিকেটের অন্যতম এই তারকার। কথা বলছিলাম, আমি জানিও না, তারা যেটা ভালো মনে করে সেটাই করবে। এটা তো করার কিছু নাই, এটা কারো পার্সোনাল কিন্তু না, অনেক আগে এটা গেছে। কথা হচ্ছে হতাশার কিছু নাই, বিশ্বাস ইমান জিনিসটা নাই। বাংলাদেশ ক্রিকেটের কঠিন সময় যিনি ছিলেন দলের অন্যতম নির্ভরতা, সেই রফিককে ঘিরে বোর্ডের এই নীরবতা এখন তৈরি করেছে নতুন বিতর্ক। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই পরিকল্পনার পরিবর্তন, নাকি আবারও অবমূল্যায়নের শিকার দেশের এই কিংবদন্তি? নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর পুরস্কার পেল বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দল। র্যাঙ্কিংয়ে উন্নতি না হলেও বড় পরিবর্তন এসেছে রেটিং পয়েন্টে। 10 নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 10 পয়েন্টে এগিয়ে মেহেদী হাসান মিরাজের দল। 2027 বিশ্বকাপ সামনে রেখে র্যাঙ্কিংয়ের হিসেব গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাই সুচোটা দেয় স্বাগতিকরা। হার দিয়ে শুরু হলেও সিরিজ জিতে সরাসরি বিশ্বকাপের টিকিট পাবার দৌড়ে এগিয়ে যায় লাল সবুজ বাহিনী। আইসিসির সবশেষ হালনাগাদে তাই রেটিং বাড়ল বাংলাদেশের। 84 রেটিং নিয়ে 9 নম্বরে টাইগাররা, 8 নম্বরে থাকা ইংল্যান্ডের রেটিং 89। আগের মতো শীর্ষস্থান ধরে রেখেছে ইন্ডিয়া। একমাত্র পরিবর্তন দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মাঝে। মেন ইন গ্রিনকে টপকে তালিকার 4 নম্বরে উঠে এসেছে প্রোটিয়ারা।